লিয়া জিয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে সীমা জিয়ানের রুম থেকে চলে আসে। বাহিরে এসেই সে আন্ট মাস্টারকে দেখতে পায়। সে আন্ট মাস্টারকে জিজ্ঞাসা করে, আপনি কি এখনো জীবিত? তখন সে বলে, হ্যাঁ। সীমা জিয়ান আমাকে শুধু ভয় দেখিয়েছে, আমাকে খুন করেনি। তোমার এটা ভুল ধারণা, সে কাউকেই খুন করে না, সে অনেক ভালো মানুষ। কিন্তু ঘটনা হচ্ছে তাকে বোঝাটা অনেক টাফ। তুমি তার সেবা করার সুযোগ পেয়েছো, এটা তোমার জন্য অনেক। লিয়া জিয়ান বলে যে আমার তো উনাকে অনেক ভয় করে। কেন জানি না, উনাকে দেখলেই মনে হয় যে উনি এখনই আমাকে কোনো মেরে ফেলবে বা কোনো কিছু করবে, ক্ষতি করবে। তখন সে বলে যে না, এটা তোমার ভুল ধারণা। আন্ট মাস্টার জানায় যে সে অনেক ভালো একজন লোক, কিন্তু তার ভিতরে যে পাওয়ার রয়েছে এই জন্য মূলত সে এমন। তখন লিয়া জিয়ন বলে যে হ্যাঁ, ওনার ভিতরে আগুন জ্বলতে আমি নিজের চোখে দেখেছি। ওনার চোখে যে আগুন ছিল ওইটা আমাকে অনেক বেশি ভয় দেখায়। তখন সে মনে হ্যাঁ, ওইটাই ওর সমস্যা। তাছাড়া ও সব দিকেই পারফেক্ট। তখন সে মনে মনে ভাবে হয়তো সীমা জিয়ান তাকে ভয় দেখানোর জন্য এমনটা করছে। মাঝে মাঝে তো তাকে মনে হয় যে সে একদম বাচ্চাদের মতো। স্কুলে পড়ুয়া বাচ্চারা যেমন মাকে বা আন্টিকে বা যে কাউকে ডিস্টার্ব করে, ওই টাইপের ডিস্টার্ব মূলত সে করতো লিমা জিয়ানকে। আর যেহেতু সে এই বিষয়গুলো বুঝতে পারছিল, তাই সে মনে মনে ভাবে তাহলে তাকে কিভাবে আমাকে হ্যান্ডেল করতে হবে এই বিষয়গুলো নিয়ে আগে নিজেকে প্রশিক্ষণ করতে হবে, তাহলেই আমি ঠিকঠাকভাবে হয়তো তাকে ম্যানেজ করতে পারবো। লিমা জিওয়ানের এখানে কেন জানি না ভালো লাগতো না। সে চাইতো যে সারাদিন সে শুয়ে বসে থাকবে, ঘুমাবে, খাবে, এটাই তার লাইফস্টাইল হবে। এইরকম তার ইচ্ছে ছিল, কিন্তু ঘটনা উল্টো হয়ে গেল, এখানে তাকে কাজ করতে হয়। সে যখন বাহিরে পানি নেওয়ার জন্য যায় তখনই এখানে একটি মেয়ের সাথে তার দেখা হয়। মেয়েটি তার সাথে কথা বলতে শুরু করে। মেয়েটি তাকে খোঁচা দিয়ে কথা বলছিল, বলছিল যে তুমি খুব সহজেই রাজার রুমে প্রবেশ করতে পারো, এটা কি তোমার জন্য অনেক কিছু নয়? তখন সে বলে সীমা জিয়ান আমাকে নিজ থেকে অ্যাপয়েন্ট করেছে। তখন সে বলে তুমি কি এমন করেছো তার সাথে যে সে তোমাকে রাখতে বাধ্য হলো? মানে নেগেটিভ কথাবার্তা বলছিল আর কি তাকে। কিন্তু সে তার কোনো কথারই উত্তর দিতে চায় না, বলে দেখো আমার বিষয়গুলো আমাকে বুঝতে দাও। তখনই এখানে অন্য একটি মেয়ে চলে আসে। সেও তাকে এইভাবেই খোঁচাতে শুরু করে। তখন লিয়া জিয়ান বলে যে মানুষকে খোঁচা দিয়ে কথা বলা বা তাদেরকে ছোট করে কথা বলা হয়তো আপনাদের কাছে অনেক সহজ, কিন্তু একটু চিন্তা করে দেখবেন বিষয়গুলো কিন্তু অনেক কঠিন। আপনি এক কাজ করুন, ওই জায়গাটা অর্জন করে ফেলুন, তাহলেই তো হয়, তাই না? আমাকে খোঁচানোর বন্ধ করে যেই জায়গাটা আপনাদের প্রয়োজন, যেটা আমার কাছে রয়েছে, ওইটা আপনারা অর্জন করে নিলেই তো পারেন। আমি তো আর আপনাদের বাধা দিচ্ছি না, তাই না? তখন তারা তার উপর আরো বেশি রেগে যায়। কিন্তু লিমা জিয়ান এখানে কিছুই বলে না, সে এখান থেকে চলে যায়। এখানে তার ভালো একটি মেয়ের সাথে দেখা হয়ে যায়। তার সাথে সে বন্ধুত্ব করে, তাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল। একে অপরের সাথে তারা অনেক গল্প গুজব করে। সিন পরিবর্তন হয়, আমরা সীমা জিয়ানকে দেখতে পাই, যে কিনা অপেক্ষা করছিল লিয়া জিয়ানের জন্য। লিয়া জিয়ান কিছুক্ষণের মধ্যেই জায়গাটিতে পৌঁছে যায়। তখন সীমা জিয়ান তাকে একটি কাজ দেয়, বলে তোমার জন্য একটি কাজ রয়েছে। প্রতিদিন এই জ্বলন্ত ফুলের মধ্যে তোমাকে পানি ডালতে হবে। যখন সে জ্বলন্ত ফুলের কাছে যায় তখন সে একটি ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। জিজ্ঞাসা করলে সে কোনো রেসপন্স করে না, বলে এই আগুন কখনোই নিবে না। এই আগুন না নেবার কারণে আমার ভিতর আগুন জ্বলতে থাকে। তুমি যদি এই আগুনটি নিভাতে পারো তাহলে তোমার জন্য অনেক বড় একটি পুরস্কার রয়েছে। কিন্তু সে জানতো এই আগুন কেউ চাইলেও নিভাতে পারবে না, এটা তার সাথে সংযুক্ত করা। সে এই আগুনের জন্যই নিজেকে জ্বলে পুড়ে মারছে। আসলে আগুনের জন্য না, এই আগুনে যতই পানি ডালা হোক না কেন আগুন বাড়তেই থাকে। এটা তো তার জীবনের সাথে সম্পর্কিত, তাই না? এটা চাইলেও সে কিছু করতে পারবে না। লিমা জিয়ান অনেক চেষ্টা করে এই আগুন নেভানোর, বা প্রতিদিনই সে পানি দেয়, কারণ তার রাজামশাই তাকে বলেছিল যে প্রতিদিন এতে পানি দিতে হবে। কিন্তু যখনই সে পানি দেয় উল্টো আগুন আরো তেজ হয়ে যায়। কিন্তু তার হাতে কিছু করার ছিল না, আগুন যত তেজ হবে তারপরও তাকে পানি ডালতে হবে। এখানে সে বুঝতে পারে যে মেয়েটি আসলে অনেক মন দিয়ে কাজ করছে। তারপর সে একদিন তার কাছে ছুটি চাইতে আসে, বলে আমাকে কি 2 দিনের ছুটি দেওয়া যাবে? কিন্তু সীমা জিয়ান এখানে ভুল বুঝে। ছুটি দেওয়া তো দূরের কথা, উল্টো তার উপর অনেক বেশি রেগে যায়। আর রেগে সে এখান থেকে চলে যায়। কিন্তু লিয়া জিয়ান বুঝতে পারে না যে সে তার উপর কেন এত রেগে গেল। সে তো তাকে কিছুই বলেনি। সে তার আদেশ মতোই প্রত্যেকটি কাজ করত, প্রতিদিন এই ফুলে পানি দিত।
সীমা জিওয়ান তার হাতে কিছু ফুল এনে দিয়ে বলে যে আজ তোমাকে আমার সাথে যেতে হবে। তখন সে বলে কোথায় যাব? তখন সীমা জিওয়ান বলে আমার কিছু কাজ আছে, ওই কাজগুলো কমপ্লিট করব, তাই তোমাকে যেতে হবে আমার সাথে। তখন সে বলে আমার কি না গেলে হয় না? তখন সীমা জিওয়ান বলে না, তোমাকে যেতে হবে আমার সাথে, আমি চাই তুমি আমার সাথে যাবে। তখন সে বলে আচ্ছা, আপনি আমাকে এত স্পেশাল ফিল কেন করান? আপনি কি আমাকে পছন্দ করেন? এটা লাভ ট্রায়াঙ্গেল টাইপের কিছু নয় তো? তখন সে বলে আমি মানুষের মতো এইসব ফিলিংসে বিশ্বাস করি না। আর দ্বিতীয়ত, আমি কোনো মেয়ে মানুষকে পছন্দ করি না। তোমাকে আমি এখানে রেখেছি এই কারণে, কারণ তুমি আমার জীবনে এসির মতো কাজ করো। চলতে ফিরতে থাকা একটি এসি আমার ভিতরের আগুন নিভিয়ে দেয়, আমাকে শান্ত করে রাখে। এই জন্য মূলত আমি তোমার সাথে আছি। না হয় তোমার মতো মেয়েকে আমার কাছে রাখার কোনো কারণই ছিল না। আমি তোমাকে শুধু এই জন্য রেখেছি, কারণ তুমি আমার এসি। একবার নয়, বারবার বলে দিলাম। তখন সে মনে মনে ভাবে আল্লাহ বাঁচালো। তখন সে মনে মনে ভাবে আল্লাহ আমাকে বাঁচালো। যদি সে আমার প্রেমে পড়ে যেত বা এইরকম কোনো ঘটনা হতো তাহলে আমি ফেঁসে যেতাম। কিন্তু তার মনে হয়তো অন্য কোনো ঘটনা ছিল। এদিকে তারা চিন্তিত ছিল যে কিভাবে তারা সীমা জিওয়ানের কাছে যেতে পারবে। তারা প্রতিনিয়তই তাকে নিয়ে চিন্তা করত, কারণ সে সীমা জিওয়ানের অনেক কাছে রয়েছে। লিমা জিওয়ান দ্বারাই সে সবকিছু করাতো। লিমা জিওয়ানের পেট ব্যথা শুরু হয়ে যায়। তখন আমরা ওই সাপটিকে আসতে দেখি, যে কিনা সীমা জিওয়ানের বডিগার্ড ছিল। সে এসে তাকে সেভ করার চেষ্টা করছিল। তখনই তার ওই যে বান্ধবী মেয়েটি রোলিং, সে চলে আসে। সে মনে করে সীমা জিওয়ানকে সাপ খাওয়ার জন্য এসেছে, তাই সে সাপটির উপর আক্রমণ করে। সাপ আর তার মধ্যে অনেক লড়াই হয়। যখন লিয়া জিয়ান ঘুম থেকে ওঠে তখন সে এইসব ঘটনা দেখে তাকে জিজ্ঞাসা করে কেন সে এমনটা করলো। ওই সাপটি তো ভালো, আমার বন্ধু ছিল। তখন সে বলে আমি তো জানতাম না সাপটি তোমার বন্ধু, আমি তো তোমার জন্য চিন্তিত ছিলাম। এখানে আমরা জানতে পারি রোলিং এর মাথায় এই আইডিয়া ছিল। সে মূলত সীমা জিওয়ানের সাথে থাকার জন্য বা সীমা জিওয়ানের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য বা যে জায়গাটা লিয়া জিয়ানের ছিল ওইটা পাওয়ার জন্য মূলত সে লিয়া জিয়ানের সাথে মিলেমিশে থাকতো বা তার সাথে বন্ধুত্ব করেছিল। সীমা জোয়ানের এই জায়গাটিতে থাকতে অনেক কষ্ট হয়। সে এই জায়গাটি থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কেন জানি না সে কোনোভাবেই এই জায়গাটি থেকে বের হতে পারে না। যেহেতু সে অভিশপ্ত ছিল, তাই মূলত সে এখান থেকে চাইলেও বের হতে পারবে না। সীমা জিওয়ান লিয়া জিয়ানের সাথে খুব ভালো সম্পর্কে ছিল। একবার সে চেষ্টা করেছিল, কিন্তু ওইবার ব্যর্থ হয়েছিল। এখন সে মনে মনে ভাবে লাস্ট বারের মতো চেষ্টা করে দেখবে এই জায়গা থেকে সে বের হতে পারে কিনা। এই জায়গাটিতে তো তাকে বন্দি করে রাখা হয়েছে, সে কিভাবে চাইলে বের হবে? এদিকে আমরা দেখতে পাই সে যখনই এই সুরক্ষা কবচ ভাঙার চেষ্টা করে তখনই উপরে আকাশে অনেক সুন্দর একটি আলো জ্বলে ওঠে। লিয়া জিয়ান মনে করে হয়তো এই আলোটা এমনিতেই জ্বলে উঠেছে। আলো দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বাহিরে চলে যায় আলো দেখার জন্য। তখন সে ওই সাপটিকেও ডেকে নিয়ে আসে আলো দেখার জন্য। তাকে জানায় দেখো কত সুন্দর আলো। তখন সাপটি তাকে বলে আমি তোমাকে কিছু কথা বলি, এই জায়গাটি তৈরি করা হয়েছে অনেক সুরক্ষা কবচ দিয়ে। আর এটা তৈরি করা হয়েছে ৮টি মহলের রাজারা মিলে। যেহেতু ৮ মহলের রাজা এটা তৈরি করেছে, এটা চাইলেও কেউ ভাঙতে পারবে না। আর সীমা জিয়ন যদি এটা ভাঙার চেষ্টা করে সে নিজে মারা যাবে, কিন্তু সে এটা কখনোই ভেঙে এখান থেকে বের হতে পারবে না। সাপের কথা শুনে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বুঝতে পারে পুরো ঘটনা। সে বুঝতে পারে যে এটা কত বড় ক্ষতিকর হতে পারে সীমা জিওয়ানের জন্য। তারপরও কেন জানি না সীমা জিওয়ান এটা ভেঙে বাহিরে বের হতে চায়। আসলে কারই বা এই বন্দি জীবন ভালো লাগে বলুন তো? আপনাদের কি বন্দি জীবন ভালো লাগে? কারোই ভালো লাগে না। হ্যাঁ, আপনি একটি রুমে থাকতে পারবেন যতদিন আপনার ভালো লাগছে ততদিন, কিন্তু এক সময় পর বিরক্ত হয়ে আপনি ওই রুম থেকে বের হওয়ার চেষ্টা করবেন। আর যদি কেউ এইভাবে তাকেও পাগল হয়ে মারা যাবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কি মনে হয় আপনার? আর এমনই হবে, তাই না? হ্যাঁ, এমনই হবে। যদি কেউ এত বছর কোনো জায়গায় এভাবে বন্দি থাকে, অবশ্যই সে পাগল হয়ে যাবে। সিন পরিবর্তন হয়। সে তার মাস্টারকে খুশি করার অনেক চেষ্টা করে। তাই সে তাকে খুশি করার জন্য একটি জায়গা দিয়ে পিছন দিয়ে মন্দিরের আর কি যাচ্ছিল। তখন সে স্লিপ খেয়ে তার গোসল করার জায়গায় চলে আসে। সীমা তাকে এখানে কিছুই বলে না। লিয়া কি বলবে কিছুই বুঝতে পারে না। লিয়া তো চুপচাপ বসেছিল। তাকে বলে যে আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন, আমি আপনাকে খুশি করার জন্য এসেছিলাম। যদি আমি আপনাকে খুশি করতে পারি আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? তখন সে জানায় যে কিভাবে তুমি আমাকে খুশি করবে।
তারপর আমরা দেখতে পাই তারা দুইজন একটি জায়গায় যায়। সে গিয়ে তার ম্যাজিক দিয়ে বরফের বৃষ্টি নামায়। বরফের বৃষ্টি দেখে সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, এই বৃষ্টিটা তুমি কেন নামালে? এই শক্তিটা তুমি এই কাজে অপচয় না করে অন্য কাজে ব্যবহার করতে পারতে। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা বস, আপনি কি খুশি নয়? তখন সে বলে, খুশি নারাজ এইসব আমার এখন কোনো বিষয় নয়। এতদিন যাবৎ বন্দি আছি, এই লাইফটা তো সবচেয়ে বোরিং, তাই না? তখন আমরা জানতে পারি যে তাদের কথা বাহির থেকে কেউ একজন শুনছিল। এদিকে আটমহলের রাজা যারা ছিল তারা মূলত প্ল্যান করছিল কিভাবে তাকে এখান থেকে তাড়ানো যায়। কেউ বলছিল যে তাকে খুন করা হোক, কেউ বলছিল তাকে ধ্বংস করে দেওয়া হোক, আবার কেউ বলছিল যে না, তার শক্তি কাবার করা হোক, কারণ তাকে যদি ধ্বংস করা হয় তাহলে আমাদেরই ক্ষতি হবে। সিন পরিবর্তন হয়, আমরা দুই বোনকে দেখতে পাই। তারা আলোচনায় মেতে উঠেছিল। তারা এখানে সীমা জিয়ানের দাসী হওয়ার জন্য এসেছিল, কিন্তু দাসী হয়ে গেল লিয়া। লিয়াও যেহেতু দাসী, এই জন্য তাদের অনেক খারাপ লাগছিল। তারা চাচ্ছিল তাকে শেষ করে দিবে। এদিকে আমরা লিয়াওকে দেখতে পাই, যে কিনা সাপটির সাথে বসে গল্প করছিল, মজা করছিল, তার ছবি আঁকছিল। সাপটি তার ছবি দেখে মজা পায় আর হাসতে শুরু করে। তাদের এই মজার মধ্যে এই দুই মেয়ে চলে আসে আর তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। কিছুক্ষণ তো তাকে অনেক উল্টাপাল্টা কথা শোনায়, তারপর তাকে সোজা মারতে শুরু করে। তার অবস্থা মারতে মারতে খুব খারাপ করে দেয়। সে বরফের যেহেতু রাজা ছিল, তাই সে কিছুটা ফাইট ব্যাক করতে পারে, কিন্তু পুরোপুরি ব্যাক করতে পারে না। সে এখানে দুর্বল হয়ে পড়ে, কারণ দুইজনের শক্তির সাথে কখনোই একটি মেয়ের শক্তি কাবার দিতে পারে না। তখন এখানে সীমা চলে আসে তাকে বাঁচানোর জন্য। সীমাকে দেখে তারা কিছুটা ভয় পায়। সীমা তাদেরকে জিজ্ঞাসা করে তাকে মারতে যাচ্ছিলে কেন। তখন তারা দুই বোন জানায় যে তাকে না মারলে আমরা কখনোই আপনার দাসী হতে পারতাম না। আমরা আপনার দাসী হওয়ার জন্যই তাকে শেষ করতে চাই। তখন সে জানায় যে তোমাদেরকে তো আমি কখনোই আমার দাসী বানাবো না, কারণ এই মেয়েটি অনেক ভালো আর সে আমাকে ঠান্ডা রাখতে পারে, তাই তাকে আমি আমার দাসী বানিয়েছি। তাই বলে কি তোমাদের দাসী বানাবো? এই কথা বলে সে তাদেরকে অনেক বকাঝকা করে আর বলে তোমাদেরকে এক্ষুনি মরতে হবে। তারপর সে দুই বোনকেই মেরে ফেলে। দুই বোনকে মারার পর সে লিয়াওকে দেখতে যায়। লিয়াওয়ের অবস্থা খুবই খারাপ ছিল। সীমা তাকে সুস্থ করে লিয়াওকে তার বান্ধবীর কাছে দিয়ে আসে। সে তার বান্ধবীর সাথে কথা বলছিল যে সে দেখতে যতটা খারাপ সে ততটা খারাপ নয়। সে তো রক্তের পিপাসী নয় যে রক্ত খেয়ে বেড়াবে। অনেক ভালো একজন মানুষ, কিন্তু তাকে এইভাবে বন্দি করে রাখাটা উচিত হয়নি। সে হয়তো অনেক ভালো কিছু করতে পারতো যদি তাকে ভালোভাবে রাখা হতো। তারপর আমরা দেখতে পাই সে কারোর সাথে কথা বলে যে আজ রাত তার জন্য অনেক ভয়ঙ্কর। আজ রাতে হয়তো তাকে শেষ করে দেওয়া হতে পারে। এদিকে আমরা দেখতে পাই যে অমাবস্যার রাত ছিল, আজ সবাই তৈরি ছিল। এখানে সবাই মূলত তাকে মারার জন্য তৈরি ছিল, আর তারা মূলত লিয়াওকে দিয়ে তাকে খুন করানোর চেষ্টা করছিল। তারা চাইছিল যে সীমা যদি মারা যায় তাহলে তাদের রাজত্ব ফিরে আসবে, তারা যা চাইবে তাই করতে পারবে। এই জন্য তারা মূলত তাকে মারার চেষ্টা করছিল। এদিকে আমরা লিয়াওকে দেখতে পাই যে কিনা সীমার সাথেই ছিল। সীমা বলে, আমি খুব ভালো করেই জানি আজ অমাবস্যার রাত, যেই চায় না কেন আমাকে খুন করতে পারবে। আমাকে একবারের জন্য শেষ করা আজকের পক্ষেই সম্ভব, না হয় কেউই আমাকে শেষ করতে পারবে না, কারণ আজকের দিন আমার শক্তি একদমই কমে যায়। আমি চাইলেও আমার শক্তি ব্যবহার করতে পারি না। তখন সে জানায় যে আমি খুনি নই যে আপনাকে খুন করব। সীমা বলে যে আমি খুব ভালো করে জানি এই লোকগুলো তোমাকে পাঠিয়েছে। তখন আমরা দেখতে পাই ঠিকই ওই লোকগুলো তাকে পাঠিয়েছিল। তারা বারবার আওয়াজ করে বলছিল তাকে খুন করো, না হয় আমরা বাঁচতে পারবো না। এদিকে আমরা দেখতে পাই সে ঠিকই তরোয়াল তার গলায় ধরেছিল। আসলে সীমা তাকে তরোয়াল ধরতে বলেছিল আর বলেছিল আমি কিভাবে তোমাকে শিখিয়েছি তোমার কি মনে নেই?